শীতকালের বিয়ে বাড়ি। খাওয়া দাওয়া সারতে সারতে বেশ রাতই হয়ে গেল। শুধু তাই নয়, বাড়তি সমস্যা বরের বন্ধু বলে কিছুতেই ছাড়তে চাইল না। বাসর ঘরে থাকবার জন্য বেশ জোরাজোরিও করছিল। আমার আবার ওসব ভালো লাগে না। যাই হোক, বেশ ঘুম ঘুম পাচ্ছে। কোথাও যে একটু শোবার বন্দোবস্ত করব তারও কোনো জুড়ি নেই। বরযাত্রী আর অন্যান্যরা চারিদিক এমনভাবে জায়গা দখল করে রেখেছে, একটুও পা রাখার জায়গা নেই। এদিক ওদিক ঘুরে দেখলুম, বিয়েবাড়ির চৌহদ্দির কোলাহল থেকে বেশ দূরে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি দেখা যাচ্ছে। হাত ঘড়িতে সময়টা দেখলাম প্রায় 1টা ছই ছই। রাত্রির চারিদিকে বেশ নিশুতি হয়ে উঠেছে। তাছাড়া বেশ জার্নিও হয়েছে, খুব ক্লান্ত অনুভব হচ্ছে। ভেবে দেখলুম, যদি কাউকে বলে আজকের রাতটা ওই বাড়িতে থাকবার জন্য ম্যানেজ করা যায়। বিয়ে বাড়িতে বেশ মাতব্বার গোছের একটা লোককে সারা সন্ধে থেকে দেখছি এদিক ওদিক ঘুরঘুর করছে। ওই লোকটাকে বলে দেখি, যদিও কাজ হলেও হতে পারে। হ্যাঁ দাদা, দাদা বলছি, একটা কথা বলবো। তাড়াতাড়ি বলুন, অনেক কাজ আছে। হ্যাঁ বলছিলাম, রাতটা তো বেশি হলো, কিন্তু এখানে তো একটুও ঘুমানোর জায়গা খুঁজে পেলুম না। হ্যাঁ তো তাই তো বলছিলাম, যদি ওই বাড়িটায় রাতটা কাটানোর কোনো ব্যবস্থা করে দিতেন তাহলে খুবই ভালো হতো। কোন বাড়িটার কথা বলছেন? আরে ওই বাড়িটা। আপনার শরীর ঠিক আছে তো? জানেন ওটা কার বাড়ি? না, জানি না তো। জানেন না বলেই বলছেন, তবে ভালো করে শুনুন। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। ওই বাড়িতে এক বেশ বড় মাপের গায়ক অগর বৈরাগী থাকতেন। ওফ, ওই সুর বাজে! লোকে তাকে পণ্ডিতজি বলেই ডাকতেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই বড় মাপের পণ্ডিতের কদর কমতে থাকে। তারপর সেই পণ্ডিত, শুনেছি কালো জাদু, আপনারা যাকে ব্ল্যাক ম্যাজিক বলে থাকেন, সেই সব শিখেছিলেন। তন্ত্র সাধনাতেই তিনি লিপ্ত থাকতেন। পরে তো শুনেছি তিনি আত্মহত্যাও করেছিলেন। হ্যাঁ, এই ব্যাপার? তাতে কি হয়েছে? তাতে আবার কি, তারপর থেকে ওই বাড়িতে যাওয়া তো দূরের কথা, ওই বাড়ির পাশ দিয়ে যারা গেছে তারা আর কখনো ফেরেনি। মশাই, গাঁজাখড়ি গল্প বলার আর জায়গা পাননি নাকি? কি বললেন এই সব? গাঁজাখড়ি? ঠিক আছে, আমি না হয় গাঁজাখড়ি গল্প বানাচ্ছি। এই গায়ের আরো 5টি লোককে জিজ্ঞেস করে দেখুন না। দেখুন। আরে ছাড়ুন তো সব ফালতু কথা। কোনো তোয়াক্কা না করে একটা মাদুর আর একটা হারকেন জোগাড় করলাম। তারপর বিয়েবাড়ির কোলাহল ছেড়ে বেরিয়ে গেলাম। রাত বেশ গভীর হয়ে উঠেছে, চোখেও বেশ ঘুমটা লেগেছে। যত সব পাগল বলে কি ওই বাড়িতে ভূত আছে। আজকালকার যুগে এসব বিশ্বাস করে কেউ? যাই হোক, সামনে একটা পুকুরের পাশ দিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। হালকা হারকেনের আলোয় বাড়িটার কাঠামো আন্দাজের তুলনায় বেশ বড়ই লাগছে। সদর দরজাটা মনে হচ্ছে হালকা করে লাগানো। দরজাটা বার কয়েক ঠেলতেই দরজাটা খুলে গেল। বাড়িটা সত্যি একেবারে পরিত্যক্ত। তবে ভেতরের অবস্থা যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। মনে হলো যেন কেউ এই বাড়ির রক্ষণাবেক্ষণ কেউ না কেউ করে। বেশি দেরি না করে মেঝেতে মাদুরটা পাতলাম। তারপর হেরকেনের আলোটা কিছুটা কমিয়ে শুয়ে পড়লাম। রাত কয়টা বাজে ঠিক খেয়াল নেই। ঘরের জানালাটা খুব শব্দ করে খুলে গেল। একটা দমকা বাতাস বাইরে থেকে ঘরে প্রবেশ করলো। সাথে সাথে একটা অজানা সুর ভেসে এলো। হেরকেনের আলোটা একটু বাড়ালাম। তারপর চোখটা মুছে চারিদিকটা ভালো করে দেখলাম। এই শীতের রাতে কেই বা এখন গান জুড়লো? আর এখন তো শীতকাল, কোনো ঝড়ো বাতাস তো ঘরে আসার কথা না। কোনো কিছু বুঝবার চেষ্টা করলাম না। সোজা চোখ বুজে ফের শুয়ে পড়লাম।
পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই গড়াচ্ছে। ওই অদ্ভুত সুরটা সমানে কানে আঘাত করেই চলেছে, আর যতবার তা হচ্ছে কেমন মাতাল মাতাল অনুভূতি হচ্ছে। একবার মনে হলো ওই লোকটাই তাহলে কি ঠিক কথাই বলেছিল। পর মুহূর্তে ভাবলাম তা আবার হয় নাকি। কিছুটা সাহস করে উঠে দাঁড়ালাম। আমাকে জানতেই হবে কে এই রাত দুপুরে মানুষকে জ্বালাতন করছে। বেশ ভালো করে চারিদিকটা নজর করলাম, বুঝতে পারলাম আওয়াজটা ওপরতলা থেকেই আসছে। দ্রুত হেরকেনটাকে সাথে নিয়ে ওপরতলা সিঁড়ির দিকে চলে গেলাম। মনে মনে বেশ আতঙ্কিত হয়ে উঠলাম। সুরটা বেশ কাবু করে ফেলেছে আমাকে, মাথাটা বেশ ঝিমঝিম করছে। আচ্ছা আলো আধারাতে দেখলাম ওপরতলা সিঁড়ির কাছে একটা জানালা, সেটা দিয়ে জ্যোৎস্নার মিলান আলো পড়ছে, তাতে একটা ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারলাম সুরটা সেখান থেকেই আসছে। শুধুমাত্র সেই ছায়াটিকেই দেখতে পেলুম, কোনো মানুষের আভাস তো পেলুম না। জিজ্ঞেস করলাম, কে তুমি? হু আর ইউ? কি হলো, উত্তর দাও। কোনো উত্তর পেলাম না। শুধুমাত্র সেই ছায়ামূর্তি সমমানে সেই অদ্ভুত সুর গেয়েই চলেছে। আর সহ্য হচ্ছে না, উফ আহ, আর সহ্য হচ্ছে না, আহ। হঠাৎ কি রে, এত বারণ করা সত্ত্বেও এখানে এলি? তোর তো খুব সাহস দেখছি। আপনি কে? আমি কে? আমি কে তুই জানিস না, তবে তুই কে আমি জানি। তোর নাম শুভাম, শুভাম দাস, তাই তো? বন্ধুর বিয়েতে বরযাত্রী হয়ে এসেছিস। কিন্তু আপনি কি করে? বননগরে নবরগ্রামে তোর বাড়ি, তাই তো? আপনি এত সব জানলেন কিভাবে? হে হা হা হা, আমি সব জানি। এদিকে শোন। কেন? আয় এদিকে শোন। না 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 না, আমি যাব না, আমি চলে যাচ্ছি, আমায় ছেড়ে দাও। আমি আর এখানে কখনো আসবো না। চুপ, তোর আর বাড়ি ফেরা হচ্ছে না। এইবার ছায়ামূর্তিটি সামনের দিকে এগিয়ে এলো। এবার যা ঘটলো তাতে আমি আটকে উঠলাম। ছায়া একটি আস্ত কঙ্কালের রূপ নিয়েছে, হাতে আবার একটি গোলক সুতার সাথে জড়ানো, সমমানে নড়েই চলেছে। আবার সেই গানের সুর ভেসে এলো। এইবার আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়লাম। হাত থেকে জ্বলন্ত হারিকেনটা পড়ে গেল, আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম, সামনে এক জটাধারী সন্ন্যাসী, সর্ষের পাত্র সামনে রাখা, পিছনে আমার বন্ধু আর বেশ কয়েকজন লোক, সাথে গতকালে সেই মাতব্বার লোকটিও আছে। কি দাদা, আমার কথা তো বিশ্বাস করছিলেন না, মিলল তো? আমার কি হয়েছিল? সন্ন্যাসী বললেন। তোর এত বড় সাহস, তুই এই অভিশপ্ত বাড়িতে রাত কাটাতে যাস? হ্যাঁ রে অরুণ, কি হয়েছিল? কি হয়েছিল বলবি আমায়? কি আবার হবে? ওই পুরনো বাড়ি থেকে ধোয়া বেরোচ্ছে দেখে আমরা বেশ কয়েকজন লোক ছুটে সেখানে গিয়ে দেখি তুই ওই বাড়ির দোতলায় মুখ থুবড়ে পড়ে আছিস। আর এখানে আনতেই তুই অচেতন অবস্থায় কি সব ভুলভাল বলছিলি, আমায় ছেড়ে দাও ছেড়ে দাও। তাই দেখেই তো পাশের গা থেকে ওঝা ডাকা হলো। ও আচ্ছা, তাহলে গতকাল রাত্রে ওই হারকেনটাই আমার প্রাণ রক্ষা করেছিল। মানে ওই হারকেনের আগুন চারিদিকে ছড়িয়ে যেতেই ওই আগুনে ওই শয়তান ভূত পালিয়েছে। বাবা, কি ভুতুড়ে ভয়ঙ্কর সেই বাড়িটা, আর জন্মে ওই বাড়ির মুখো হব না।